জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, শেখ হাসিনা ভারতের একটা ডিম পাড়া হাঁস ছিল এবং বাংলাদেশকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে পরিচিত করেছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক এবং উচ্চতর সদস্য শাকিলুজ্জামান। এবারে জানাবো, দীর্ঘ 7 বছর পর জনসভা মঞ্চে আসছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও জনসভা মঞ্চে বক্তব্য দেবেন। আগামী 21শে ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাবো, বিদেশের চিকিৎসায় বছরে $5 বিলিয়ন হারাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিদেশের চিকিৎসায় প্রতি বছর বাংলাদেশ থেকে $5 বিলিয়ন চলে যায়, কিন্তু তারা সেই টাকা কোথায় খরচ করে আমরা জানি না। তিনি বলেন, অনেকে টুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে ডাক্তার দেখায়। স্বাস্থ্য খাতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অনেক কিছু করার আছে, আমরা গবেষণা করতে পারছি না, কারণ বিগ ডেটা আমাদের হাতে নেই। যদি থাকতো তাহলে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কোনটি বেশি কার্যকর। এদিকে বাংলাদেশ থেকে ঔষধ কিনবে পাকিস্তান বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রোববার দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা আর কোনোদিনই ফিরে আসবে না। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রোববার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, সিরিয়ার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা আল মাদিন। গণমাধ্যমটির দাবি, দখলদার বাহিনী সিরিয়া কেবল কৌশলগত অস্ত্রাগারই নয়, মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। সিরিয়ার দায়িত্বরত সংবাদদাতার বরাত দিয়ে আল মাদিন জানিয়েছে, সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়েছে, কারণ দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা ভারতের একটা ডিম পাড়া হাঁস ছিল। শাকিলুজ্জামান। শেখ হাসিনা ভারতের একটা ডিম পাড়া হাঁস ছিল এবং বাংলাদেশকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে পরিচিত করেছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক উচ্চতর সদস্য শাকিলুজ্জামান। বিকেলে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দবাসী ইউনিয়ন গণ অধিকারের গোবিন্দবাসী টিরোড এলাকায় অফিস উদ্বোধনকালে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, ভারতের দালালি করে এদেশে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করে যে বিগত 16-17 বছর গণমানুষের ভোটের অধিকার হরণ, গণহত্যা করেছিল এবং তারাই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখনও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা কথা বলছে। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি। তিনি বলেন, এই জাতীয় পার্টি বলে তারা সহ আওয়ামী লীগের নাকি 50%। জাতীয় পার্টি ছাত্র আন্দোলনের এই হত্যাকাণ্ডের সব বৈধতা দিয়েছে। আওয়ামী লীগকে যেমন বিচারের আওতায় আনতে হবে, তেমনি তাদের দোসর জাতীয় পার্টিরও বিচার করতে হবে। এই দায় তারা এড়াতে পারে না। বর্তমানে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করেছে। তারা বিভিন্ন সময় নামে বেনামে আন্দোলনের নামে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করবার চেষ্টা করছে। 7 বছর পর জনসভার মঞ্চে আসছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও জনসভা মঞ্চে বক্তব্য দেবেন। আগামী 21শে ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেবেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত রোববার গণমাধ্যমকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি গত রাতে তাদের দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। ইশতিয়াক আজিজ উলফাত উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন। জানা যায় 21শে ডিসেম্বর বেলা 2টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করেছে।
বিদেশে চিকিৎসায় বছরে $5 বিলিয়ন হারাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিদেশে চিকিৎসায় প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $5 বিলিয়ন চলে যায়, কিন্তু তারা সেই টাকা কোথায় খরচ করে আমরা জানি না। তিনি বলেন, অনেকেই ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে ডাক্তার দেখায়। স্বাস্থ্য খাতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অনেক কিছুই করার আছে। আমরা গবেষণা করতে পারছি না, কারণ বিগ ডেটা আমাদের কাছে নেই। যদি থাকতো তাহলে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কোনটি বেশি কার্যকর। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ক্রস বর্ডার ডাটা ফ্লো বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পৃথিবীর সব দেশে এখন খনির চাইতেও ডেটাকে মাইনিং করে যে খনি হয় সেটার দাম অনেক বেশি। কয়লা খনি বা তেল খনি থেকেও ডেটা খনি অনেক বড়। বাংলাদেশে 17 কোটি মানুষ আছে, এখানে অনেক ডেটা ক্রিয়েট হচ্ছে। আমাদের মোবাইল সিস্টেম থেকে হচ্ছে, আমাদের ক্ষুদ্র মাঝারি খাত থেকে হচ্ছে, ট্যুরিজম সেক্টর থেকে হচ্ছে, কিন্তু সেটা ব্যবহার করা যাচ্ছে না, ফলে এর কোনো ভ্যালু আমরা পাচ্ছি না। আহসান এইচ মনসুর বলেন, আমি মনে করি ডেটাবেস, ডেটা মাইনিং, ডেটা স্টোরেজ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে অনেক বেশি উন্নতি করতে পারব। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন, আইনি কাঠামো তৈরি এবং আচরণগত পরিবর্তন করতে হবে। বাংলাদেশ থেকে ওষুধ কিনবে পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঔষধ শিল্পে বাংলাদেশের অনেক ভালো অবস্থানে আছে উল্লেখ করে সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী। এছাড়া স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। সাক্ষাতে হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুদেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্য সহ সার্বিক বিষয়ে মত বিনিময় করেন। তারা প্রায় 1 ঘণ্টা দুদেশের সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেন। এ সময় হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ, এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মামুনা রশিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সিরিয়ার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা আল মাদিন। গণমাধ্যমটির দাবি, দখলদার বাহিনী সিরিয়ায় কেবল কৌশলগত অস্ত্রাগারই নয়, মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। সিরিয়ার দায়িত্বরত সংবাদদাতার বরাত দিয়ে আল মাদিন জানিয়েছে, সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়েছে, কারণ দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সিরিয়ার স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং ধীরে ধীরে দেশটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে। এদিন শনিবার আল্লেপোতে দক্ষিণাঞ্চলের আল সাফিরা এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা কারখানাগুলোতে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। রাতভর হামলায় দামেস্কের উপকণ্ঠে আল রুবায়াতের একটি সিরিয়ান রাডার ব্যাটালিয়ন লক্ষ্যবস্তু হয়। সিরিয়ার রাজধানী দামেস্কো, আল সুদাইয়া এবং হামাস অঞ্চলের মেসাফ এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো ইসরায়েলি বিমান হামলার শিকার হতে হয়। আল মাদিনে সিরিয়ার সংবাদদাতা জানিয়েছেন, অবস্থায় দেশটির সামরিক প্রশাসন এখন সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনের উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে আলেপো এবং রাজধানী দামেস্কো সহ অন্য শহরগুলোতে কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি।